সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৫০ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। খড়ের ছাউনির নিচে পাকা মেঝে, একপাশে ভুঁড়িওয়ালা একজন মানুষ ক্যাশ বাক্স আগলে বসে আছে। উপরে টিনের পাতে লেখা রামভরসা হোটেল, নিচে স্বাক্ষর পাড়েজির, এবং এক কোনায় ঝুড়ির মধ্যে ভাজা মাছ, হাঁড়িতে ডাল সেদ্ধ হচ্ছে। খদ্দের এখনো লাগেনি, আমি বোধহয় প্রথম খদ্দের। ঢুকতেই বলল, হুয়া নেহি। কি হয়নি বোঝা গেল না, আমাকে চিনতে পেরেছে যেন, রোজকার খদ্দের যেমনটা হয় আর কি। দাঁড়িয়ে আছি দেখে কিছুটা অস্বস্তি। তালপাতার পাখায় হাওয়া খাচ্ছে, মাছি ভন ভন করে উঠছে, কারণ পাশে কাঁচা নর্দমা। মাঝে মাঝে ভাজাভুজির গন্ধ বেমালুম হাপিস করে দিচ্ছে পচা নর্দমার দুর্গন্ধ। তবে ক্ষুধার্তের নাক কান চোখ বোধহয় বেশি খোলা থাকে। অনেক দূর থেকেই টের পাচ্ছিলাম সেদ্ধ ভাতের ঘ্রাণ। এখন বুঝতে পারছি আসলে ছলনা। সব কিছুর মতো নিজের বিবেককেও ছলনা করছে। সবসময় খাবো খাবো বলে বুঁদ হয়ে থাকলে বিবেকের এবার দোষ কি? পাড়েজি তখন বলল, ঘুমকে আও, রহমান সাহেব বলে গেছে। যেসব রাতে এত কাণ্ডজ্ঞান শূন্য থাকে, সকালে তার চারপাশে এত সতর্ক নজর, যাবার আগে বলে গেছে। কোথায় যায়, কি করে মানুষটা সম্পর্কে কেমন ধন্ধের মধ্যে পড়ে আছি। ঘুমকে আও যখন বলছে, তখন পেয়ারা গাছটার কথা মনে পড়ল। নিচে খাটিয়া পাতা, সেখানে ফিরে লম্বা হয়ে থাকতে পারি। তাছাড়া ঘুমকে আও কতটা সময়ের মধ্যে? পাড়েজি আবার বলল, ঘুমকে আও। ভাত, ডাল, মাছ, সবজি। দেখলাম বাবার মতো লোকটার কাছেও একটা লম্বা লাল মলাটের খেরো খাতা আছে, তাতে কিছু লেখা। এই খেরো খাতাটা না থাকলে বুঝি জীবন সম্পূর্ণ হয় না। লোকটা এবার বিরক্ত হয়ে বলল, বলছি না ঘুমকে আও। আর দেরি করা গেল না। মানুষ আমাকে দেখলে এমন বিরক্ত হয় কেন? পাছে রাগ করে, তাই বের হয়ে পড়লাম। বলতে সাহস হলো না কখন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার ফিরে আসতেই পাড়েজির পাখার হাওয়া খুব বেড়ে গেল, হাঁটু নাচাচ্ছে। এখনো তবে ঘুমকে আও। রোদ মাথার উপর, খাটিয়া বেশ মন্দ না, কিন্তু যেই না ব্যালকনিটা মাঠ থেকে চোখে ভেসে উঠল, সঙ্গে সঙ্গে অ্যাবাউট টার্ন। ওখানে জানালা খুললে কুকুর দিয়ে খাইয়ে দেওয়া হয়। পালাবার সময় মনে হয়েছিল পৃথিবীর সবাই আত্মীয়, শুধু মা বাবাই আমার সঙ্গে শত্রুতা করে গেল। এখন বুঝতে পারছি পৃথিবীতে আত্মীয়ের বড় আকাল। সবাই স্টেশনে তল্পিতল্পা নিয়ে বসে আছে, গাড়ি এলেই উঠে যাবে। আমার মতো মানুষ সামনে ঘোরাফেরা করলে কখন কি না জানি খোয়া যায়। যেভাবে বাসে ট্রেনে সর্বত্র লেখা, পকেটমার হইতে সাবধান। মানুষের আর দোষ কি? শুধু বাড়ি ফিরে গেলেই আবার বাবার সুপুত্র হয়ে যেতে পারি। কিন্তু চিরকুটে যে লেখা আছে, আমি ফিরছি না, মানুষ না হয়ে ফিরছি না। ৭-৮ দিন পর ফিরে গেলে মনুষ্যত্বের অবমাননা, হেরে যাবার লজ্জা। পিলু পর্যন্ত বলবে, তুই না দাদা একটা কি, বাড়িঘর ছেড়ে কেউ পালায়? মা বাবার মতো নিজের মানুষ আর কে আছে রে? সবই বুঝি রে পিলু, জাতা কলে পড়ে গেলে বুঝতিস। রহমানদাকে বলেছি একটা কাজের কথা। এটা একটা জাংশন স্টেশন, সব ঘুরে দেখা হয়নি। ফাঁকা ফাঁকা ঘর বাড়ি, দূরে পাহাড় দেখা যায়। তুই এলে একদিন আমরা পাহাড়টায় ঘুরে আসব। আবার পাড়েজির দোকান। পা দুটোও বলি, ঘুরে ফিরে আর কোনো দিকে যেতে জানে না, যেন গন্ডি এঁকে দিয়ে গেছে কেউ। এবার নিজেই বললাম, হোক না, দাঁড়িয়ে আছি, হলেই বসে পড়ব। কেউ কেউ খাচ্ছে, আমায় দিচ্ছে না কেন? অবশ্য প্রশ্নকর্তার আর বেশি কথার হক নেই, কারণ পাড়েজি বড়ই সদয় এবার। সবজি হুয়া রে, থোড়া বাকি হ্যায়। থোড়া বাকি হ্যায় তো ক্যা হ্যায়, হামকো बैठने दीजिए না। আসলে মেহমান আমি, সবজি না দিলে আপ্যায়নে ত্রুটি থেকে যাবে। না বেটা,
रहमान साहब बहुत गोशा করবে, बहुत मेजाजी आदमी আছে, 3 কিসিম नहीं देने से হুজ্জতি করবে। তাহলে রহমানদাকে পাড়েজি ভয় পায়। আমার যে কি আনন্দ হচ্ছিল, অহংকারী হয়ে গেলাম। বেশ গম্ভীর গলায় বললাম, পাত লাগাইয়ে, ভাত ডাল পাইলা দিজিয়ে তো। বলে আর অপেক্ষা করা গেল না, একটা চাটাই পেতে সোজা নিজের গরজেই পদ্মাসন। পাড়েজির লোক শালপাতা দিল, সেটার গন্ধ শুকে নিচে বিছিয়ে রাখলাম। খুঁড়িতে জল জল ছিটিয়ে যতটা পারা যায় সাফসফ করে ভাতের ঝুড়ির দিকে তাকিয়ে আছি। আসছে। আমার পাশের লোকটি গন্ডুস করছে, ভাত মাখছে ডাল দিয়ে। রসনা বড় বেশি সিক্ত, তাড়াতাড়ি জল খেলাম। এভাবে ক্ষুধার দুর্বলতাকে কিছুটা পরিহার করা। আসলে আমার তর্সই ছিল না। শাল পাতায় ভাত পড়লে ডাল দেবার ফুরসত দিলাম না। শেষ। লোকটা ডালের হাতা নিয়ে সামনে নিজেকে সামলে নিলাম। ক্ষুধায় এতটা বুধ হয়ে থাকা ঠিক না। স্বাভাবিক মানুষের আচরণ ভুলে যাচ্ছি। এবারে ডাল দিলে একটু চেটে দেখলাম, ভাত আসছে, ভাতের সঙ্গে ডাল, তারপর গোগ্রাসে হাত চালাচালি। শেষ। হঠাৎ খটাস শব্দ, পাড়েজির পাখা হাত থেকে পড়ে গেছে। আমি বোকার মতো বললাম, না এই খাচ্ছি, খাওয়া তো, অনেকদিন পর খাওয়া তো। আর বলা হলো না, রহমানদার সম্মানে লাগতে পারে। বললাম, বেশ রান্না। সবজি এসে গেল, ভাত নেই। পাড়েজি কি রাগ করছে? এক বেলায় আর কতটা রাগ বাড়তে পারে? সুসময় তো মানুষের সবসময় আসে না, যখন এসেছে তার সদ্ব্যবহার করাই ভালো। বাবা বলেছেন, হাতের পাঁচ ছাড়তে নেই। যখন সুযোগ এসে গেছে তাকে অবহেলা করা ঠিক না। ভাতের অপেক্ষায় সোজা হয়ে বসলাম। পাড়েজি এবং ঠাকুরের মধ্যে ইশারায় কিছু কথা হলো। চোখ তুলতেই সেটা লক্ষ্য করলাম। ভাত দিতে এত দেরি হয় কেন? দুটো না হয়ে বেশিই খাচ্ছি। খেতে দিয়ে বসিয়ে রাখলে এভাবে নিন্দা হবে, হোটেলের বদনাম হবে। বললাম, ঠাকুর ভাত। ভাত মাছেলো। মেখে মনে হলো ভাত আরেকটু লাগবে। হাতায় ঠাকুরের ভাত উঠতে চাইছে না। আবার ভাত চাইলাম। পাড়েজির হাঁটু নড়া বেড়ে যাচ্ছে। আমার কি দোষ? রহমানদা বলে দিয়েছে পেট ভরে খেতে। পেট না ভরলে আমি কি করব? আমি তো আর শত্রুতা করে বেশি খাচ্ছি না। কারো অনিষ্ট হয় এটা আমি কখনো চাইও না। খেতে বসে কম খেয়ে উঠি কি করে? ভাত মাখতে গিয়ে মনে হলো একটু ঝোল হলে বেশ হয়। ঠাকুর, তোমার ঝোল একটু বেশি হবে। পাড়েজি বলল, ঝোল মাংতারে। ঠাকুর আমার কথা শুনতে পায়নি। দোষ নেই, এক হাতে সব খদ্দের সামলাচ্ছে। আমার দিকে নজর দেবার ফুরসত কম হতেই পারে। আপাতত খেয়ে নেয়া যাক। ঝোল দিলে ফের ভাত চেয়ে নেব, না দিয়ে তো পারবে না। ঝোল আছে, ভাত নেই, খদ্দের বলে কথা। কি হলো? শেষ। তবু ঠাকুর তাকাচ্ছে না। কড়াইয়ে খুন্তি চালাচ্ছে তার তাবৎ শক্তি প্রয়োগ করে। খুব জোর দেখাচ্ছে ঠাকুর। পেট ভরে খেলে সবই হয়, আমারও হবে। খালি পাতে গ্যাঁট হয়ে বসে আছি দেখে পাড়েজির বোধহয় ধৈর্যচ্যুতি ঘটছে। উঠে দাঁড়ালো। ভাবলাম, বাড়াবাড়ি ভালো না। বিদেশ বিভুঁয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার। সম্পর্ক নষ্ট করে লাভ নেই। একবেলা একটু কম খেলে মরে যাব না। পাড়েজির প্রতি সম্মান দেখানোর জন্যই উঠে দাঁড়ানো গেল। দেখে মনে হলো পাড়েজির যেন ধরে প্রাণ এসেছে। সান্ত্বনা দেওয়া দরকার ছিল যে রোজ এমন হবে না, অনেকদিন পর তো। সব ঠিকঠাক হয়ে গেলে এভাবে আর মরা মাছের মতো আমার দিকে তাকিয়ে থাকতে হবে না। সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে গেল। 10 আনা পয়সা ঠিক আছে তো? এরপর যদি পয়সায় খামতি হয়? যেভাবে রুমকি আর বিলাইতির হেনস্থা, কখন কোথায় কি ছিটকে পড়েছে কে জানে। ফতুয়ার পকেটে হাত দিলাম। আছে। বের করে গুনে দেখলাম। আছে, ঠিক আছে, কোথাও কিছু ছিটকে পড়েনি। 10 আনা পয়সা দেবার সময় 3 বার গুনে তারপর হাতে দিয়ে বললাম, 2 চৌয়ানি
এক দুয়ানি, মোট 10 আনা। মনে মনে বললাম, পাড়েজি, কথা ঠিক রেখেছি, তুমি রাখলে না, আরও 2টো খেলে ঠিক হতো। বাইরে বের হয়ে আসতেই খড় রোদ মাথার উপর, দূরে ট্রেন যাচ্ছে, টংলিং টংলিং শব্দ, মগজের মধ্যে ঘুম পাড়ানির গান কেউ গেয়ে যায়। সুস্বাদু আহারের পর কোনো গাছের ছায়ায় শুয়ে পড়তে ইচ্ছে হচ্ছে। সেই গাছটার নিচে খাটিয়া, দেউড়ি শুধু পার হয়ে যাওয়া। রাজপুত্র কোটালপুত্রের গল্প মনে আসে, পদ্মমাণিক হাতে, কোথাও রাজকন্যা শুয়ে, পায়ে রূপোর কাঠি, মাথায় সোনার কাঠি, ঘুমে অচেতন। রাক্ষস খোক্কসেরা গেছে যুদ্ধ করতে, বন্দিনী রাজকন্যার জন্য রাজপুত্রের হাহাকার। কখনো মনে হয় তেপান্তরের মাঠ পার হয়ে যাচ্ছে একটা সবল লাল রঙের ঘোড়া, রাস্তা আর ফুরোয় না, ঘোড়াটা কদম দিচ্ছে। রাত হয়, আকাশে নক্ষত্র ওঠে, গভীর বনভূমিতে রাজপুত্র পথ হারায়। কোথায় যে সেই রাজকন্যা আর অর্ধেক রাজত্ব, মাঠটা পার হয়ে খুঁজছি। দেখি রাজকন্যাও নেই, রাজত্বও নেই। ব্যালকনিতে আম গাছের ফাঁকে শুধু কুকুরের বাকলস ধরে কেউ দাঁড়িয়ে আছে। এই রে, সেই কুকুরটা। দেখার সঙ্গে সঙ্গে এক মহাপ্লাবনের ছবি, টুক করে পেয়ারা গাছ আর খাটিয়াটা চোখের ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে গেল। জায়গাটায় আর কিছু নেই, শুধু প্লাবনের জল থিক থিক করছে। জলে নাক জাগিয়ে রেখেছে শয়তান কুকুরটা, কাছে পেলেই খক করে কামড়ে ধরবে। আর যাই, বরং স্টেশনের দিকে গেলে হয়, সেখানে একটা শোবার জায়গা মিলে যাবে। আমাকে আবার দেখছে না তো? টুক করে মাথাটা শেডের পাশে আড়াল করে দিলাম। এই সেই ছোকরা যে জানালা খুলে গোপনে কিছু দেখার চেষ্টা করছিল। রহমান তাকে নালিশও দিতে পারে, পাড়িজিও বলতে পারে, কি লড়কা আদমি ভেজিয়েছিলেন সাব, পাতে ভাত পড়ে থাকে না, ডালও পড়ে থাকে না, কেবল কবজি ডুবিয়ে রাক্ষসের মতো খায়। তা খেয়েছি, তাই বলে রাক্ষস নই। অভাবী মানুষের এটা হয়, আবার কবে খাবার জুটবে এই ভয়ে বেশি বেশি খেয়ে ফেলে। এটা খুব দোষের না। আসলে একা হয়ে গেলে মানুষ নিজের সঙ্গে বেশি কথা বলে। এই 7-8 দিনে টের পেয়েছি কত শত কোটি কথা মনের মধ্যে বুড়বুড়ি দিয়েছে। নিজের সঙ্গেই বোধ হয় মানুষ প্রিয় কথা বলতে ভালোবাসে। রুমকিটা কি আমাকে মানুষের মধ্যে গ্রাহ্য করল না। পেটে দানা পড়ার পর অপমানটা খুব গুড়গুড় করছে। তখনও দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, ফিরলেই আবার কুকুরটাকে লেলিয়ে দেবে। এত নিষ্ঠুর হয় মানুষ। নিজের দিকে তাকিয়ে অবশ্য খুব জোর থাকলো না। রাস্তায় মেলা লোকজন, আমাকে কেউ দেখছেই না। এত বড় পৃথিবীতে একেবারে উচ্ছ হয়ে আছি, অথবা একেই বুঝি বলে ছায়াবিহীন মানুষ। পেছন ফিরে দেখলাম ছায়াটা ঠিক আছে তো? নেই। হেই রে, ও এটা তো একটা শেডের তলা। বাইরে গিয়ে দাঁড়াতেই নিজের আত্মবিশ্বাস ফিরে এলো। আমার ছায়াটা এখনো সঙ্গে আছে, প্রতারণা করেনি। তাহলে আমি মধ্যযুগীয় নাইটের মতো এখন যে কোনো জায়গায় এ বেলাটা ঘুমিয়ে নিতে পারি। রাতে ঘুম হয় না, ভয়। একা অন্ধকারে মনে হয় সব সময় ভূত দানবের উপদ্রব। লোক যেখানে গিজগিজ করছে সেখানেই ওম পাবার মতো জায়গা খুঁজি, কিন্তু কেউ ভালোবাসে না, কেবল দেখলে দূরছাই করে। হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গায় হাজির। ধানসিঁড়ি ক্ষেত, পরে শালবন, মাঠ চিরে রেললাইন চলে গেছে কত দূর। ঘাস, মাঠ এবং বুনো ফুল, নিরিবিলি বেশ। এখানটায় শুয়ে থাকলে কেউ টের পাবে না। কুকুরের ভয়ে কেউ এত দূর চলে আসতে পারে ভাবা যায় না। কিছু পাখির ডাকে একসময় ঘুম ভেঙে গেল। বেলা পড়ে গেছে। শরতের বিশাল সবুজ মাঠ সামনে, ধানের ক্ষেত, মাঝে মাঝে উঁচু নিচু পাহাড়ি টিলা। জায়গাটা ভারী সুন্দর। কোনো সুন্দর জায়গা দেখলেই মনে হয় পিলুকেই নিয়ে আসতে হবে। সে বিশাল মাঠ এবং অরণ্য দেখলে খুশি হয়। পাহাড়ি টিলা, বনজ ফুলের গন্ধ পেলে পাগলা হয়ে যাবে সে। কিছু দূরেই বোধ হয় কোনো পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। একটা সাঁকোয় সূর্যাস্তে মানুষের পারাপারের ছবি।
এসব দেখে মনটা কেমন নরম হয়ে যাচ্ছে। বাবাকে কবে যে লিখতে পারবো যে একটা কাজ পেয়েছি, দুপুরে কাজ, সকালে মর্নিং কলেজ, না হলে প্রাইভেটে পড়াশোনা চালিয়ে যাব। একটা কাজ হলে সব হয়ে যাবে। হাই উঠছিল, কত বড় আকাশ, কত বিশাল এই পৃথিবী বের হয়ে টের পাচ্ছি। শেষ নেই, গাড়ি যায় আর যায়, গ্রাম মাঠ তেপান্তরের মাঠ পার হয়ে যায়। কত রকম ভাষা মানুষের, কত বিচিত্র পোশাক। যেন এই কদিনে পৃথিবীর অনেক গূঢ় গোপন খবর আমি পেয়ে গেছি। সন্ধ্যা হয়ে আসছে, আবছা অন্ধকার। দুটো একটা নক্ষত্র এবার উঠবে। ঘাসের মধ্যে কিছু কীটপতঙ্গ লাফালাফি শুরু করে দিয়েছে। আমাকে এবার উঠতে হয়। বাড়িটায় না ফিরে আর কোথায় যাওয়া যায়? একটা কুকুর আর একটা মেয়ে জীবনে এত ত্রাসের সৃষ্টি করতে পারে অনুমানই করতে পারিনি। স্টেশনে সবসময় মানুষজন থাকে, রাত্রিবাসের পক্ষেই ভালো জায়গা। রোয়াকে বসে থাকতে থাকতে কাল কখন ঘুমিয়ে পড়েছিলাম। রহমানদা আবিষ্কার না করলে ফের স্টেশনেই চলে যেতাম। রহমানদা কখন ফিরে আসবে কে জানে, কিছু বলেও যায়নি। ফিরে এলেও ভয় কমছে না। একা থাকলেই কুকুরটার মেয়েটা পেছনে লাগবে। মানুষ বলে যে ইজ্জত দেয় না, তার পক্ষে সব সম্ভব। টাকা মান যশ হোক, তখন দেখব, সব লিখে রাখছি। রহমানদা টের পাবার আগেই এখান থেকে ভেগে পড়া দরকার কিনা এই নিয়ে কূটতর্ক। যা হোক, তবু তো একটা আশ্রয়। মানুষটা ভালো, দুত্তরই ভালো। কুকুর দিয়ে খাইয়ে দেবে যখন। হয় না, কুকুর দিয়ে মানুষ খাওয়ানো যায় না। যা নিরিবিলি বাড়ি, সব সম্ভব। আফটার অল মেয়ে তো। সাইকেলওয়ালি বলুন, সার্কাসের জাদুকর একবার আস্ত একটা মুরগি গিলে ফেলেছিল। জাদুকর পারে না এমন কাজ নেই। ভিতর থেকে আমায় সে বলল, তাড়াতাড়ি যা করার করো, তোমার যা অন্ধকারের ভয়। তাহলে কি করব? জপলায়তি সজীবতি। খুব যে সংস্কৃত অগ্রাহ্য। আর কি করা, বাবা যে ওটাই কেবল সার জেনেছেন। তখনই দূরে ঘেউ ঘেউ করে একটা কুকুর ডাকছে, আর সঙ্গে সঙ্গে আমার নাম ধরে কেউ যেন ডাকছে, তুই তুই কোথায়? আমরা তোকে খুঁজছি। এই রে, আবার রহমানদার সেই মেয়েটা। কুকুরটা এদিকেই ছুটে আসতে আসতে গন্ধ শুঁকছে। দৌড় দৌড়। রহমানদা চিৎকার করছে, ওরে যাস না, ফিরে দেখি ঘরের দরজা বন্ধ। কোথায় ঘুরছিলি? পাড়িজি বলল কখন তো খেয়ে চলে গেছে। কে শোনে কার কথা, কিচ্ছু কানে আসছে না। পিছনে ফিরে তাকিয়ে দেখি রহমানদা হতবাক হয়ে দাঁড়িয়ে গেছে। মেয়েটাও রহমানদার মতো কেমন স্তম্ভিত হয়ে আছে আমার ছোটা দেখে। আর থাকি, নির্ঘাত কোনো ষড়যন্ত্র হলে কি হবে, বিধির বিধান। লাঞ্ছনা কপালে লেখা থাকলে কে খণ্ডায়। সেই বদমেজাজির শয়তানটা গোটা কয়েক লাফ দিয়ে এসেই পিছন থেকে লুঙ্গি জাপটে ধরল। এই শিক্ষাটা যে কার কাছ থেকে পেল, নাকি 20 টাকা চুরি করার খেসারত? গন্ধটা গায়ে এখনো লেগে আছে। লুঙ্গি খুলে একমাত্র পালাতে পারি। জলজ্জান্ত মেয়েটা না থাকলে কি করতাম জানি না। আর লুঙ্গি খুলে ফেলতে সাহস হলো না। থাক বেটা তোর লুঙ্গি নিয়ে, আমি আমার পথ দেখছি। এই বলতে কিঞ্চিত সম্ভ্রমে বাঁধল। মরেছি যখন মেরে মরব। যতটা জোরে পারলাম নিজেকে মুক্ত করার জন্য লাথি মারতে থাকলাম। রহমানদা চিৎকার করছে, ছর্দি কুকুরটাকে সামলাও, ও তো খেপে গেছে। কুকুরটাও খেপে গেছে। রুমকিকে রহমানদা ছর্দি বলে? ছর্দির তবে এত সব কাণ্ড? ছর্দি গম্ভীর গলায় বলল, ওকে মেরো না, টাইগার টাইগার। সঙ্গে সঙ্গে টাইগার কি এক জাদু মন্ত্রে আমাকে ছেড়ে দিয়ে কুই কুই করতে থাকল। ছর্দির এত প্রভাব। পালাবার পথ নেই। পেছন থেকে আসছে রুমকি আর রহমানদা, সামনে টাইগার। সত্যি ছোটখাটো জ্যান্ত বাঘ। কুকুরটা কত বিশাল টের করতে পেরে মুখ চুন করে দাঁড়িয়ে থাকলাম। রহমানদা বলল, তুই কি রে? তুই মানে তোর কি ভালো মন্দ জ্ঞানগম্যি নেই? কথা বলছি না। বিশ্বাস করে চাবি টাবি সব
আর তুই কি না? রহমানদার রাগে সব কথা শেষ করতে পারছে না। ফিরে দেখি দরজা বন্ধ, তুই নেই। কোথায় ঘুরছিলি? কিছু বলতে হয়। এখানে শুয়েছিলাম। বন্য স্বভাবের কেন রে তুই? রুমকি বলল, তুই না রহমান মরবি। আর একবার সেই ছেদি না কি নাম তোর সব নিয়ে পালালো, বিশ্বাস করে থাকতে দিলি, খেতে দিলি, একদিন রাতে হাওয়া। রাগ, দুঃখ, ক্ষোভ, এই সেই পুচকে মেয়েটা যার দাপটে পরিত্রাহী জীবন আমার। চোখে জ্বালা। রহমানদা পর্যন্ত পুচকিটাকে ছড়দি বলে। লুঙ্গির খানিকটা কুকুর দিয়ে খাইয়ে দিয়েছে, বাকিটাও আমার খাইয়ে দিত। পাজিটা কেমন বলছে, রহমান তুই মরবি। বেশ মরবে, তোমার কি? তারপরে কি হলো কে জানে, বোধহয় ক্ষোভে মাথা ঠিক ছিল না। এই তো সেই যে আমাকে এত দূর পর্যন্ত পালিয়ে আসতে উস্কে দিয়েছে। কোনো দূরবর্তী নক্ষত্র যাকে ভেবেছি, তার এই আচরণ। হঠাৎ বলে ফেললাম, আমি যাব না। যাবি না? থাকবি কোথায়? খাবি কোথায়? আবার কথা নেই। আসলে আমি যে বাবা মার ছেলে, ঘর বাড়ি আছে, পিলু আছে, নবমী আমাকে দা ঠাকুর ডাকে। এত সব অহংকার থাকলে যা হয়, অথবা কিছুটা অভিমান, কার উপর জানি না। এ বয়সে এটা বোধহয় খুব বেশি থাকে। না হলে পালাবো কেন? এই, দাঁড়িয়ে থাকলি কেন? হাঁট। রুমকি শাসাচ্ছে। বাবা আসুক, তোকে পুলিশে দেব। রহমানের চাবি নিয়ে হাওয়া। ভাগ্যিস টাইগার ছিল। পুলিশকে আমি ভয় করি, আমার বাবা ভয় করে। সেই পুলিশ আবার? জল ঘোলা দেখছি, মুখ শুকিয়ে গেছে। দিতেই পারে। না বলে কয়ে উত্তরের জানালা খুলেছি, না বলে কয়ে বাড়ি থেকে পালিয়েছি, 20 টাকা চুরি করেছি। এর জন্য কত বছর জেল হয়, জেল না ফাঁসি, নিয়মকানুন পুলিশের একেবারেই আমি জানি না। খুব ভীতু বালকের মতো আর কথা না বলে হাঁটা দিলাম, কিন্তু মনে অস্বস্তি। রুমকির বাবা এলে কি সত্যি আমাকে পুলিশে দেওয়া হবে? তার চেয়ে বরং কুকুর দিয়ে খাইয়ে দিক না। পুলিশে দাগি আসামিদের ধরে নিয়ে যায়। বাবার সব বিষয়ে পাশ করা ছেলেটা শেষ পর্যন্ত দাগি আসামি হয়ে যাবে। রহমানদা মুখ খুব গম্ভীর করে হাঁটছে। আগে আমি। কুকুরটাকে বাকলসে শেকল পরিয়ে রুমকি পেছনে আসছে, যেন পালাতে না পারি। আর পারছিলাম না। এরা আমাকে যদি পুলিশে দেয়, আর বাবা যদি জানতে পারে আমি হাজতে আটকা আছি, বাবার এদেশে এসে বাড়িঘর করার গৌরব সব 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যাবে। বাবা আমার না অপমানে আবার তার বাড়িঘর ছেড়ে উধাও হয়ে যান। পায়ে জোর পাচ্ছি না। একটা টিলার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। দূরের পাকা সড়কে ট্রাকের শব্দ, গরুর গাড়ির শব্দ। মাঠ থেকে চাষিরা ঘরে ফিরছে। শহরের আলো কেমন মায়াবী পৃথিবীর কথা বলছে। কান পাতলে শস্য ক্ষেতের কীটপতঙ্গের আওয়াজ পাওয়া যায়। আর এই সময় কিনা একটা কুকুর, একটা মানুষ আর একজন নারী আমাকে নিয়ে যাচ্ছে পুলিশে দেবে বলে। ভেতরে যখন ভয় এভাবে দাপাদাপি করছে, তখন আর পারলাম না। রহমানদার সামনে গিয়ে সহসা শক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। মাথা নিচু করে বললাম, আমাকে আপনারা পুলিশে দেবেন রহমানদা? খুব কাতর চোখে মুখে তাকিয়ে থাকলাম। জাহাবাজ মেয়েটা লাফিয়ে এসে পড়ল মুখের উপর। না দিলে ধরে নিয়ে যাচ্ছি কেন? আমি রহমানদার দিকে তাকালাম। আমার চোখে ভয়ে কি অভিমানে জল এসে গেছে। রহমানদা কিছু টের পেয়ে বলল, দূর পাগলা, আয় তো। ফেরার সময় সারাটা রাস্তা ভারী বিমর্ষ থাকলাম। রুমকিকে বিশ্বাস নেই। যা জাহাবাজ মেয়ে, সব করতে পারে। ওর বাবা মানুষটিকে আমি দেখিনি, খুবই জাঁতরেল হবে। রুমকি যার মেয়ে এবং যাদের ঘর বাড়ি সাহেব সুবোদের মতো, তারা জাঁতরেল না হয়ে যায় না। রহমানদা খুব তাড়াতাড়ি হাঁটছিল। আমরা টিলা পার হয়ে শহরে ঢোকার পথ ধরে হাঁটছি। রাস্তার দুপাশে সব বড় বড় গাছ, ইতস্তত লাইট পোস্ট, আলো জ্বলছে। চারপাশে তাকালে শহরটা যে এখনো ভারী ব্যস্ত বোঝা যায়। রাস্তায় বড় বড় ট্রাক বোঝাই মাল চলে যাচ্ছে, আর পাশ দিয়ে গেছে রেলের লাইন। আমরা একটা গুমটি ঘর পার হলাম। কুকুরটা মাঝে মাঝে আমার পাশে এসে গা ঘষ্টাতে চাইছে। মনে মনে বিরক্ত হচ্ছি, ভয়ও হচ্ছে।
কিছু বলতেও পারছি না। কুকুরটা আমার অসহায়তা ধরতে পেরে যখন তখন ইয়ার্কি করছে, বিদ্রূপ করছে, কখনো ঘাড়ের ওপর লাফিয়ে উঠছে, কখনো পায়ের কাছে হুমকি দিচ্ছে। রুমকি হাসছে। যত কুকুরটা রাস্তায় আমাকে বিব্রত করছে তত রুমকি মজা পাচ্ছে। কিছু বলাও যাচ্ছে না। কারো মজার বিষয় যে কারো প্রাণ নিয়ে খেলা, এটা প্রথম রুমকির কুকুর আমাকে বুঝিয়ে দিল। কুকুরটাকে যখন তখন পেছন থেকে লেলিয়ে দিলে আমি আর কি করতে পারি? রহমানদা দেখেও দেখছে না। রহমানদা অন্তত আশা করেছিলাম আমার হয়ে কিছু বলবে। আমার তো বলা শোভা পায় না। যাকে পুলিশে দেবার কথা হচ্ছে সে কি করে কুকুরটাকে কষে লাথি মারে? এ সময়ে মানুষের কাছ থেকে কুকুরটার প্রাপ্য বলতে ধমাস করে মুখে সজোরে লাথি, যা আমার থেকেও নেই। গুরুদুয়ারার সামনে আসতে রহমানদা বলল, চাবিটা আছে তো? আছে। না থাকলে দুজনকেই বাইরে। চাবিটা দে। চাবি দিলে রহমানদা দরজা খুলে বলল, তুই পালিয়েছিলি কেন বলতো? সব বলতে পারি, কিন্তু টাইগার আর রুমকি থাকলে বলা খুব সহজ নয়। কতক্ষণে যাবে সেই আশায় আছি। সুইচ খুঁজতে গিয়ে রহমানদা বলল, কথা বলছিস না কেন? তুই কি কালা আছিস? আলো জ্বলে উঠলে বললাম, রহমানদা, কুকুরে কামড়ায়। টাইগার তোকে কামড়েছে? না মানে। দেখি রুমকি টাইগারের বাকলস ধরে আমার দিকে তেরছা চোখে তাকিয়ে আছে। হ্যাঁ, টাইগার তো খুব ভালো, একটা কাকপক্ষী বাড়িতে অ্যালাউ করে না, কামড়ায় না তো। ভালো ছেলের মতো হাসতে হাসতে বললাম। লুঙ্গিটা উল্টে পড়েছিলাম, ফলে বস্ত্রখানি অটুট দেখাচ্ছে। খুলে দেখাতেও পারছিলাম না। কি জানি, রেগে গিয়ে সত্যি যদি পুলিশে দিয়ে দেয়, তার চেয়ে বলা ভালো কুকুরে কামড়ায় না। রহমানদা রুমকিকে বলল, ছোড়দি, তোমায় ডাকছেন বোধ হয় মা। ডাকুককে। মা বাবার কথা শুনতে হয় না রহমানদা? এর চেয়ে বেশি বলার সাহস হলো না। আসলে বলতে চেয়েছিলাম, ভাগ এখান থেকে, হতচ্ছাড়া মেয়ে। মায়া হলে এতক্ষণে কান মলে বাড়ি পাঠিয়ে দিতাম। রহমান, রহমান, আগে যাই। রহমানদা বাইরে বের হয়ে দ্বিতীয় সদরটায় গিয়ে দাঁড়ালো। রুমকি কি করছে? ওকে পাঠিয়ে দাও। খাবে না? সে কখন তোমার সঙ্গে লাফিয়ে বের হয়ে গেল। লোকটাকে খুঁজে পেলে? পেয়েছি। লোক না মা, ছেলে মানুষ। ছেলে মানুষ তো এখানে কেন? বাড়ি থেকে বোধহয় পালিয়েছে। পালিয়েছে? আমার মাথাটা ঘুরছিল। রহমানদা বলল, ঠিক পালায়নি, কাজের ধান্ধায় বের হয়েছে। ছেলে মানুষের আবার কাজের ধান্ধা কেন? ছেলে মানুষ তো পড়াশোনা করবে। গাছপালার অভ্যন্তর থেকে অথবা অন্য গ্রহ থেকে কেউ যেন কথা বলছিল। আমরা নিচের গ্রহে দাঁড়িয়ে শুনছি। অমোঘ বাণীর মতো রহমানদা সেই দেবলোকের কথাবার্তা অবধান করছে। হঠাৎ গ্রহ থেকে আবার অমোঘ কথাবার্তা ভেসে এলো। ছেলেটা বাঙাল নাকি? আমি উৎকর্ণ হয়ে আছি, তক্তপোষে বসে আছি, তবু পা হাঁটু কাঁপছে। একজন মানুষের এত অপরাধ থাকলে তাকে রহমানদা রাখবে কি করে? তা তো জানি না মা। জিজ্ঞেস করে দেখো। না জেনে শুনে লোককে জায়গা দিতে নেই। তোমার খ্যাপামিতে শেষে না আমাদের সব যায়। ওদের সব যাবে কেন? বাঙাল আমি ঠিক। ইস, কি যে রাগ হচ্ছিল নিজের উপর, এত করেও দমন করা গেল না। আবার গ্রহলোকে কথাবার্তা। পিলখানার মাঠে সব ছেয়ে গেছে, শুনেছ? আগে শুনেছি। তরফদাররা থাকতে দিয়েছিল, এখন সব দখল করে নিয়েছে। কত বড় সম্পত্তি, এসব সব বেহাত হয়ে যাবে। উনি তো বললেন আইন আদালতেও কিছু হবে না। বাঙালরা নাকি ভগবান, বসলে উঠতে চায় না, ঠাকুর দেবতার মতো। আমাদের গ্রহ থেকে সংযোজনকারীর আক্ষেপ। সেই মা, কি যে হবে। হুড়হুড় করে সব ভিটামাটি ছেড়ে চলে আসছে। ফাঁকা জায়গা, পতিত জায়গা আর থাকছে না। দেখো না যা অবস্থা, দেশটা বাঙালদের হয়ে যাবে। সে কবে একবার কলকাতায় বাবা আমাদের বাঙাল দেখিয়েছিলেন।
জজ মানুষ, বললেন, আজ দেখবি একজন বাঙাল আসবে। বাবার সঙ্গে কাজ করতেন, তিনিও জজ, খুব ডাকসাইটে জজ। অথচ বুঝলে, এসেই ডাকাডাকি, অনিবারণ বাবু বাড়ি আছেন নাকি? বাবা বললেন, এসেছেন? আরে আইসি, দরজা বন্ধ করে বসে আছেন, বাঙালরে ডরান দেখতেছি খুব। না না, বাবা বিগলিত। বুঝলে রহমান, সেই আমাদের বাঙাল দেখা। লোকটা কি চেঁচিয়ে যে কথা বলতো, যেন আমরা সব কানে কম শুনি।